আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 17 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। আঞ্জুমান বলল, সামান্য গ্যাসের চুলাও জ্বালাতে পারো না, তাহলে পারো কি তুমি? শাড়ি পরতে পারো না, গ্যাস চালাতে পারো না, তাহলে কি যোগ্যতা আছে তোমার আমার ছেলের বউ হওয়ার? পাশের বাসার আদ্রি 5 বছর বয়স, তাকে বললেও তো সে পারবে। আমি জানি না তুমি কিভাবে কি করবে, এখনই চুলা জ্বালাবে তুমি। এরই মাঝে গম্ভীর থমথমে মেজাজ প্রান্তিক রান্নাঘরে প্রবেশ করলো। আঞ্জুমানের দিকে রাগান্বিত চোখে তাকালো। লতিফা বুঝতে পারলো প্রান্তিক রেগে আছে। আঞ্জুমানের সমস্ত কথা প্রান্তিক শুনেছে। এতক্ষণ দরজার ওপাশে দাঁড়িয়েছিল সে। আঞ্জুমান প্রান্তিককে রান্নাঘরে প্রবেশ করতে দেখে বলল, রান্নাঘরে তোমার কি? তুমি কি রান্নাঘর চিনো? তোমার বয়সে এসেছো কখনো? প্রান্তিক সে কথার উত্তর না দিয়ে সোজা রজনীর সামনে গিয়ে দাঁড়ালো। রজনীর ছলছল চোখের দিকে তাকিয়ে তার বুক ফেটে যাচ্ছে। সে রজনীকে বিয়ে করেছে কাঁদাতে নয়, রজনীকে ভালো রাখতে, সুখী করতে। প্রান্তিক রজনীর চোখের পানি মুছে দিয়ে রজনীর ডান হাতের আঙুলের ভাঁজে নিজের আঙুল রেখে অন্য হাত দিয়ে চুলা জ্বালিয়ে বলল, এইভাবে চুলা জ্বালাতে হয় রজনীগন্ধা। প্রান্তিক এমনভাবে রজনীর হাত ধরে রজনীর চোখের দিকে তাকালো। রজনী প্রান্তিকের সেই স্পর্শ আর চোখের চাহনিতে স্পষ্ট বুঝলো, আমি আছি রজনীগন্ধা, সব পরিস্থিতিতে তোমার পাশে আছি। তুমি একা নও, ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। আঞ্জুমান ছেলের এমন নির্লজ্জ কাজ দেখে বলল, তোমার কি লজ্জা নেই? একেবারেই লজ্জা চলে গিয়েছে। এখান থেকে কি বউয়ের সাথে রান্না করাও শুরু করবা? প্রান্তিক চুলা অফ করে গম্ভীর কণ্ঠে বলল, আমি বিয়ে করে তোমার জন্য আরেকটা মেয়ে এনেছি আম্মু, কাজের মেয়ে আনিনি। তোমার যদি কাজের মেয়ে লাগে বলো, আমি আরো 10টা কাজের মেয়ে রেখে দিব। কিন্তু বাড়ির বউকে অসম্মান করে বুঝিয়ে দেও না, এ বাড়িতে তার কোনো মূল্য নেই। ও তাহলে কোন ভরসায় থাকবে এ বাড়িতে? মেয়েদের বিয়ে কি হয় শুধু শ্বশুর বাড়িতে কাজ করার জন্য? এর চেয়ে তো মেয়েরা মানুষের বাড়িতে কাজ করলেই পারে, এতে তাদের নিজস্ব ইনকামও হবে। এর জন্য অন্য কারো উপর নির্ভর করার প্রয়োজন নেই। ও প্রান্তিক চৌধুরীর বউ, কোনো কাজের মহিলা নয়। আর শাড়ি পরা নিয়ে মাথা ঘুমটা নিয়ে এত প্রেশার দিচ্ছ কেন? ও শাড়ি পরবে না, আজ থেকে ওয়েস্টার্ন পরবে। তোমার পাড়ার মানুষ কি বলবে তাই ভেবে আমার বউ যা পরে না তা জোর করে পড়তে যাবে কেন? তাকিয়ে দেখো বাইরে, যারা বসে আছে কারো মাথায় কাপড় নেই, এমনকি প্রিয়তারও নেই। শুধু নতুন বউ বলে মাথার কাপড় দেওয়ার কি নিয়ম? আর ওদের বেলায় নেই। মাথায় কাপড় যদি দিতেই হয় তাহলে প্রত্যেককেই দিতে হবে। আঞ্জুমান ছেলের দিকে তাকিয়ে দেখলো তার ছেলে নিজের মধ্যে নেই, রাগে থরথর করে কাঁপছে। তার ছেলের এই রাগ খুব ভয়াবহ। আঞ্জুমান রজনীর দিকে আর চোখে তাকিয়ে আরো রেগে গেল রজনীর প্রতি। এই মেয়ের মাঝে কি আছে তার ছেলে এই মেয়ের জন্য এমন হয়ে গেল কেন? এই মেয়ের জন্য তার ছেলে তার সাথে এলোমেলো কিছু বলতেও দুবার ভাবছে না। প্রান্তিক আর কোনো কথা না বলে রজনীর হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। হঠাৎ দরজা দেওয়ার বিকট শব্দে সবাই তাকালো। লাজ লজ্জার মাথা খেয়ে কেউ এভাবে সবার মাঝে বউয়ের হাত ধরে টেনে নিয়ে দরজা লাগিয়ে দিতে পারে তা বোধহয় আগে কেউ দেখেনি। প্রিয়তা আঞ্জুমানের দিকে তাকিয়ে বলল, এসব কি শুরু করেছো আম্মু? তুমি কি সজ্ঞানে এসব করছো নাকি অজ্ঞানে এসব করছো? এইভাবে কিন্তু ভাইয়ের সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আর মাঝখানে দুশোবে বেচারি রজনীর, যে বিয়ের পরে কান পরা দিয়ে তোমার ছেলেকে তোমার থেকে আলাদা করেছে। ঘরের দরজা লাগিয়ে প্রান্তিক এসেসরি দিয়ে রজনীকে বলল, শাড়ি খুলে ফেলো। রজনী ডেব ডেব চোখে প্রান্তিকের দিকে তাকালো। প্রান্তিক নিজের শার্ট খুলতে খুলতে রজনীর দিকে তাকিয়ে বলল, ওভাবে তাকিয়ে কি ভাবছো? শাড়ি খুলতে বলেছি, মানুষ খুন করতে বলিনি। শাড়ি পরে কষ্ট পাচ্ছ তুমি, তোমার এই সামান্য কষ্ট আমি সহ্য করতে পারছি না। রজনীগন্ধা, তুমি কি জানো চোখ দিয়ে পানি ঝরাও তুমি, রক্তাক্ত হয় আমার হৃদয়। এই তো কিছুক্ষণ আগে রজনীর মনে হচ্ছিল তাকে ভালোবাসার মতো কেউ নেই এ বাড়িতে, কিন্তু না, তার এই ধারণা ভুল। তাকে তার চেয়েও বেশি ভালোবাসার মতো মানুষ এই দুনিয়াতে আছে, সে হলো প্রান্তিক চৌধুরী। এটুকু উপলব্ধি করে রজনীর চোখে আবারও পানি এলো। কোনোভাবে চোখের পানি আটকে রাখতে পারলো না। রজনী টলমলে চোখে কেঁদে দিল। প্রান্তিক শার্টের বোতাম খোলা বন্ধ করে রজনীর দুই বাহু ধরে বলল, আমার মায়ের জন্য সরি, রিয়েলি সরি। দেখবে ও তোমাকে ভালোবাসবে, খুব ভালোবাসবে। রজনী এইবার শব্দ করে কেঁদে উঠে প্রান্তিককে জড়িয়ে ধরলো। এই সে প্রথম কোনো জড়তা ছাড়াই প্রান্তিকের বুকে নিজের আশ্রয়স্থল খুঁজে নিল। নিজের সমস্ত শক্তি দিয়ে প্রান্তিককে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলল, আপনি আমাকে এত ভালোবাসেন কেন? বলুন না, কেন ভালোবাসেন? প্রান্তিক নিজের দুই হাতে রজনীকে আগলে ধরে রজনীর মাথায় নিজের এ থুতনি ঠেকিয়ে বলল, তুমি বুঝো আমি তোমাকে ভালোবাসি? রজনী বলল, হ্যাঁ বুঝি। প্রান্তিক বলল, তাহলে ভালোবাসো না কেন আমায়? রজনী বলল, বাসি, আমিও আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। প্রান্তিকের কর্ণকুহরে এই কথা প্রবেশ করতে আরো একটু গভীরভাবে রজনীকে জড়িয়ে ধরলো। রজনীর মাথায় চুমু দিয়ে বলল, আজ থেকে আমার বেঁচে থাকার জন্য একটা কারণই যথেষ্ট রজনীগন্ধা। পৃথিবীর হাজারো বিতৃষ্ণা ঠেলে আমি বেঁচে থাকবো। তৃষ্ণা বলতে আমি বুঝি তোমাকে, নেশা বলতে আমি বুঝি তোমাকে। তুমি আমার সেই সুখ রজনীগন্ধা, যাকে অনুভব করে অদ্ভুত এক শান্তি খুঁজে পাই। রজনী বলল, আপনিও আমার সেই মানসিক শান্তি, যার বুকে মাথা রেখে অনুভব করতে পেরেছি এই পৃথিবীর সব থেকে সুখের বিপরীতে আপনি। প্রান্তিক বলল, উফ, এইভাবে বলো না, এমনি নিজেকে সামলাতে পারি না, তার উপর যদি তুমি এইভাবে বলো এখনই অনর্থ হয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। রজনী বলল, কিসের অনর্থ? প্রান্তিক বলল, প্রেমের মহাপ্রলয় ঘটবে, সেই প্রলয়ে বাধা ভেঙে গভীর প্রেম নামবে, সেখান থেকে এক অনর্থক সৃষ্টি হবে, সেই অনর্থে আমাদের দূরত্ব কেটে যাবে। এমন কঠিন কথার মানে কি রজনী কিছুই বুঝলো না, না বুঝেই বলল, আমি সেই প্রলয় চাই। প্রান্তিক উন্মাদ প্রেমিকের মতো নেশাক্ত চোখে রজনীর দিকে তাকালো, চোখ ভরা নেশা। রজনীকে কোলে তুলে নিয়ে বলল, বউ তুমি এত পাতলা, আমার কোলে নিতেও একটু কষ্ট হয় না? রজনী বলল, আপনি আমাকে এখন নামিয়ে দিন, বাইরে অনেক মানুষ, তারা ছিছি করবে, বলবে নির্লজ্জ। প্রান্তিক বলল, আমি সাহসী পুরুষ, কজনের সাহস আছে সবার মাঝে বউকে ঘরে এনে দরজা লাগানোর? প্রান্তিক রজনীকে বিছানায় বসিয়ে দিয়ে রজনীর দিকে এগিয়ে যেতেই ফোন বেজে উঠল। প্রান্তিক বিরক্ত হয়ে বলল, উফ, ডিস্টার্ব।
রজনী ফোনের দিকে তাকিয়ে দেখলো তার বাবার নাম্বারের ফোন। রজনী খুশিতে লাফিয়ে উঠে ফোনটা কানে নিতেই মুখটা কেমন যেন চুপসে গেল। ফোনের ওপাশ থেকে ভেসে এলো ফুপিয়ে কান্নার আওয়াজ। রজনীর বাবা কাঁদতে কাঁদতে বলল, মা তোমার ভাইয়ের অবস্থা ভালো না, কেডা যেন আজরাইল হয়ে আইছিল, তার জানটা নিতে পারে নাই, কোন রকম জানে বাইচা গেছে, বাঁচবো বলে মনে হইতেছে না। যতই খারাপ হোক নিজের পুলাতো, তার মরণ হোক এটাও তো চাই না আমি। গালিগালাজ দিছি যেন ভালো হইয়া যায়, ভালো তো হইলই না, শেষমেশ অকালে মরণ হইব। তোমার ভাইরে শেষ দেখা দেখতে চাইলে হাসপাতালে আসো। প্রান্তিক বাবারে বইলা দুজনে একসাথে চলে আসো। রজনীর চোখ ছলছল করে উঠল। ছোটবেলা ভাইয়ের সাথে কত স্মৃতি ছিল তার, বড় হয়ে খারাপ মানুষের পাল্লায় পরে বাজেভাবে বিগড়ে গেল। সে যে বিগড়ে গেল আর ভালো হলো না। যত খারাপই হোক নিজের ভাইয়ের মৃত্যু তো মেনে নেওয়ার মতো নয়। রজনীর চোখ ছলছল দেখে প্রান্তিক ফোনটা কানে নিয়ে হ্যালো বলতে রজনীর কান্নার কারণ বুঝতে পারলো। অজানা ভয় বাসা বাঁধলো প্রান্তিকের মনে। যদি রজনী জেনে যায় তাহলে কি হবে? রজনী তো ক্ষমা করবে না। রজনীকে কেই বা বুঝাবে তার ভাই তাকে বাজে কথা বলার জন্য তার ভাইয়ের গায়ে সে হাত দিয়েছে। গভীরভাবে চিন্তা করে প্রান্তিক রজনীর কাঁধে হাত রেখে বলল, চলো হসপিটালে যাই। রজনী একটা সুতি শাড়ি পরে প্রান্তিকের সাথে বের হলো। ঘরের দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে আছে প্রিয়তা, শ্রাবণ, অন্ত আর মাহবুব চৌধুরী। প্রান্তিক আর রজনীকে বের হতে দেখেই সবাই বুঝলো ওরা বাইরে যাচ্ছে। মাহবুব রশিদ রীতিমতো ভয় পেয়ে গেলেন, তার ছেলে কি বাসা ছেড়ে চলে যাচ্ছে? মাহবুব চৌধুরী প্রান্তিকের হাত টেনে ধরে বললেন, কোথায় যাচ্ছ বাবা? প্রান্তিক গম্ভীর মুড়ে বলল, বাইরে যাচ্ছি। মাহবুব বলল, খেয়ে যাবে না? বৌমাকে না খাইয়ে কোথায় নিয়ে যাচ্ছ? প্রান্তিক বলল, আম্মুর ব্যবহারে ওর পেট ভরে গিয়েছে, না খেলেও চলবে। মাহবুব বলল, তোমার আম্মুর কথায় কিছু মনে করো না, জানোই তো তোমার আম্মুর মনে নেগেটিভ কিছু ঢুকলে আর বের হতে চায় না। আঞ্জুমান নিজের ঘর থেকে বলে উঠলো, তোমার ছেলের কাছে জিজ্ঞেস করো কাকে বেশি ভালোবাসে, মা নাকি বউ? একদিনে মায়ের বিরুদ্ধে চলে গেল। প্রান্তিক মাহবুবের দিকে তাকিয়ে বলল, বাবা আপনি কাকে বেশি ভালোবাসেন, আম্মু নাকি দাদি? মাহবুব ছেলের এমন প্রশ্নে লজ্জায় পড়ে গেল। আমতা আমতা করে বলল, তোমার আম্মু তোমাকে অনেক ভালোবাসে, মাথা ঠান্ডা হলে দেখবে রজনী মামুনিকে আগলে রাখবে। প্রান্তিক বলল, বাবা আমাকে যদি বউ পাগল ভাবেন কিছুই বলার নেই আমার। আমি আমার মাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। মা বাবার জায়গা পৃথিবীতে কেউ নিতে পারে না। আমার বউ যদি আমার মা বাবাকে অসম্মান করে কষ্ট দিয়ে কথা বলে, আমি এক সেকেন্ডও তার সাথে থাকবো না। কিন্তু আমি যাকে বিয়ে করেছি তার প্রতি আমার দায়িত্ব আছে। আমি মা বাবাকে ভালোবাসি বলে অন্য একটা মেয়েকে এমন মানসিক টর্চার করতে পারি না। তাকে যদি যোগ্য সম্মান দিতে না পারি তাহলে আমার পরিচয় হবে কাপুরুষ। মা বাবাকে অধিক ভালোবাসার সাথে বউকে টর্চার করার কোনো সম্পর্ক নেই। বাড়ির বউয়ের সাথে খারাপ ব্যবহার করে যদি বুঝাতে হয় আমি আমার মা বাবাকে বেশি ভালোবাসি, তাহলে আই এম সরি বাবা। আমি ওই নোংরা ভালোবাসা বিশ্বাসী নই। ভালোবাসার বিশ্লেষণ যদি এমনই হয় ছেলে কাকে বেশি ভালোবাসে, মাকে নাকি বউকে, তাহলে সেই সব মা বাবার উচিত নয় ছেলেকে বিয়ে করানো। মা বাবার জায়গা অনেক উপরে। সেই ভালোবাসার সাথে বউয়ের ভালোবাসার তুলনা করার কোনো মানেই হয় না। এই তুলনা করা মানে আমাকে অপমান করা। আমি রজনীকে আজ রেখে আসবো। কথাগুলো বলে প্রান্তিক রজনীর হাত ধরে টেনে নিয়ে নিজের গাড়ি বের করলো। প্রান্তিক গম্ভীর মুখে গাড়ি ড্রাইভ করছে। রজনীর ভাইয়ের জন্য মন খারাপ, এদিকে প্রান্তিকেরও মুড অফ। চারিদিকে ভেবে আরো মন খারাপ হচ্ছে। প্রান্তিকের হাতের উপর রজনীর হাত রাখলো। প্রান্তিক সাথে সাথে রজনীর দিকে ঘুরে তাকালো। রজনী মিহিকণ্ঠে বলল, গাড়িটা একটু থামাবেন? সাথে সাথে গাড়ি থামিয়ে প্রান্তিক বলল, কি হয়েছে? রজনী প্রান্তিকের একটা হাত তার মাথার উপরে রেখে বলল, একটা কথা দিতে হবে আপনাকে। প্রান্তিক সাথে সাথে হাত সরিয়ে বলল, মাথা ছুঁয়ে কেন কথা দিতে হবে? আমি তোমাকে বাজি ধরে কোনো গেম খেলবো না রজনীগন্ধা। আমি মাথা গরম মানুষ, মাথা গরম হলে হুঁশ থাকে না। পরে তোমাকে ছুঁয়ে দেওয়ার কথা রাখতে পারবো না, এর ফলে তোমার একটা ক্ষতি হয়ে যাবে। নিজের ক্ষতি মেনে নিতে পারবো, কিন্তু প্রিয়তমার কোনো ক্ষতি আমি মেনে নিতে পারবো না। রজনী বলল, কেমন ভালোবাসেন আমাকে? আমাকে ছুঁয়ে কথা দিলে সেটা মনে থাকবে না? প্রান্তিক বলল, আমি নায়ক শাকিব খান নই যে ভালোবাসার মানুষকে কথা দেওয়ার বিনিময়ে ভিলেনের হাতে মার খেতে খেতে রক্তাক্ত হয়ে যাব, তবুও পাল্টা আঘাত করতে পারবো না। রজনী বলল, আমি কি বলতে চাই তা না শুনে এসব বলছেন? প্রান্তিক বলল, ওকে ফাইনাল বলো, বাট মারামারি করা, সিগারেট খাওয়া আর তোমার ব্যাপারে কোনো স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এসবে নিষেধ করতে পারবে না। রজনী বলল, তাহলে কি পারবো সেটা লিস্ট দিন। প্রান্তিক বলল, আরেকটা, সে হলো সিনেমার নায়িকাদের মতো বলতে পারবে না আমার অনুমতি ছাড়া আমাকে স্পষ্ট করতে পারবেন না, কোনো এগ্রিমেন্টেও সাইন করতে পারবো না। আমিও সিনেমার নায়কদের মতো নাটক করিনি। তুমি আমাকে যে থাপ্পড়টা দিয়েছিলে, ভাইরে ভাই, সিনেমার নায়ক হলে তোমাকে বাসর ঘরে কয়েকটা থাপ্পড় মেরে বলতো সে একটা থাপ্পড়ের প্রতিশোধ নিতেই বিয়ে করেছি। ওরা কেমনে পারে বাসর ঘরে সুন্দরী বউকে আদর না করে গায়ে হাত তুলতে? মেয়েদের মন নরম, তুলতুলে হাতের একটা চোরে কি হয়? রজনী বলল, আমি বলবোই না। প্রান্তিক বলল, এগুলা বাদে থাকলে বলো। রজনী বলল, আপনি আমার জন্য মা বাবার সাথে তর্ক করবেন না, এটা আমাকে আরো খারাপ ভাববে। মায়ের রাগ মিটে গেলে সব ঠিক হয়ে যাবে। প্রান্তিক বলল, তুমি ছোট মানুষ, এসবে কান দিও না, কোথায় কি বলতে হবে আমি ভালো জানি। প্রান্তিক আর রজনী কিছুক্ষণ পরে হসপিটালে পৌঁছালো। প্রান্তিক আগে থেকে জানে বাবু কোথায় আছে, জেনেও না জানার ভান করে রজনীর বাবাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে নিল। কেবিনে রজনীর ভাই বাবু শুয়ে আছে, অক্সিজেন চলছে, অবস্থা খুব একটা ভালো না। রজনী গিয়ে মা বাবার পাশে বসলো। রজনী আর মা বাবা সবাই কাঁদছে। প্রান্তিক রজনীর মা বাবাকে বলল, চিন্তা করবেন না, দেশের বাইরে পাঠাতে হলে আমি পাঠাবো, যত টাকা লাগে ভাইয়া সুস্থ হয়ে যাবে, আমি সুস্থ করে তুলবো, আপনারা শান্ত হন। প্রান্তিক ফোন নিয়ে বাইরে গিয়ে শ্রাবণকে ফোন দিয়ে বলল, আরে ভাই, রজনীর জন্য ওর কুলাঙ্গার ভাইকে এখন আমার ভাইয়া ডাকা লাগছে। ও শিট, ভাবা যায় আমি ওই বাবুকে ভাইয়া ডাকছি। শ্রাবণ হু হু করে হেসে দিয়ে বলল, ভাইয়া এটা সেরা ছিল। প্রান্তিক বলল, আরে শালা তুই হাসছিস? শ্রাবণ বলল, আরে ভাই আপনি আমাকে শালা রাখবেন কেন? প্রান্তিক বলল, ডাকবো তো, তাইলে কি দুলাভাই ডাকবো?
শ্রাবণ মুগ্ধ এক হাসি দিল। প্রান্তিক বলল, বাবুর অবস্থা এত খারাপ হলো কিভাবে? কাল রাতে এত খারাপ ছিল না তো? কেউ চক্রান্ত করে নাই তো? শ্রাবণ বলল, ভাই বাবু সুস্থ হয়ে যাবে, সিকিউরিটি দিয়ে রাখবো, রোমিও মরে মরুক। প্রান্তিক বলল, রোমিও মরে যাক আর আমার ফাঁসি হোক, আমার সদ্য বিবাহিত বউ বিধবা হোক, আমি আগে 3 বাচ্চার বাপ হবো, তারপরে সব মরার চিন্তা। শ্রাবণ বলল, ভাই 3 বাচ্চার বাপ হবেন? প্রান্তিক বলল, ইচ্ছা আছে যতগুলো বাচ্চা হয় ততগুলোরই বাপ হওয়া। এর মাঝে রজনী এসে বলল, তাই নাকি? প্রান্তিক ফোন কেটে দিয়ে বলল, একটু মজা করছিলাম সুইট হার্ট, কি সব রিপোর্ট দিয়েছে ডাক্তার, একটু দেখুন, বাবা এসব বুঝতে পারছেন না। প্রান্তিক বলল, আমি আছি তো, ডোন্ট ওয়ারি। প্রায় 10 মিনিট কেটে গিয়েছে। হসপিটালের একভাবে দৌড়াদৌড়ি করছে রজনী। হসপিটালের পাশে একটা হোটেলে উঠেছে রজনীকে নিয়ে। বিগত 10 দিন সে বাড়িতে যায়নি। মাহবুব, প্রিয়তা, শ্রাবণ অন্ত হাজারবার অনুরোধ করা সত্ত্বেও বাড়িতে যায়নি। কেটে গিয়েছে আরো 5 দিন। ছেলেকে ছাড়া বিগত 15 দিন ছটফট করতে করতে অবশেষে আঞ্জুমান নিজে এলো রজনীর কাছে। রজনী তখন হসপিটালের জন্য খাবার গুছাচ্ছিল। আঞ্জুমানকে দেখে রজনী ভীষণ খুশি হলো। আঞ্জুমানের কাছে এগিয়ে গিয়ে বলল, মা আপনার ছেলের জন্য আমাকে ক্ষমা করে দিন, আমি রাগ করে নেই মা, আমার ভাইয়ের অবস্থা ভালো না মা। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টগুলো দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই দেখে নেবেন, কমেন্ট বক্সে লিঙ্ক আছে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।